রহস্যপিডিয়া উইথ সৌভিক। আবারও একটা নতুন গল্প, অভিষেনকে নিয়ে আবারও একটা নতুন ঘটনা। কিন্তু হ্যাঁ, দুটো ঘটনার মধ্যে বলা যায় তিনটে ঘটনার মধ্যে লিঙ্ক কিন্তু রয়েছে। মনে আছে আগের এপিসোডটা, আমি ভার্সেস আমি? তারপর তো অভি ফিরে এলো, কিন্তু অভির মনটা ঠিক কাজে বসছে না। কাজে মন বসানোটাও তো সমানভাবে গুরুত্বপূর্ণ। সেটা কিভাবে বসাবে অভি? নমস্কার, আমি সৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। অভিষেনের নতুন একটা এপিসোড আপনার জন্য। চলুন শুরু করা যাক। সুজনের ঘটনাটার পর শরীর ঠিক থাকলেও মন মেজাজ তখনও পুরোপুরি ভালো হয়নি। মনোবিদের সঙ্গে কনসাল্টও করেছিলাম। উনি বলেছিলেন স্ট্রেস ডিসঅর্ডার। কিছুদিন নিজের সঙ্গে সময় কাটান। নিজের সঙ্গে সময় কাটাবো? আমার ব্যস্ত জীবনে এরকম পরামর্শ ভীষণই অদ্ভুত, কিন্তু কি আর করা যাবে, আগে নিজেকে তো সুস্থ রাখতেই হবে। তাই মনে হলো এখন এটুকুই যেন বাঁচার রাস্তা। কাজেই শহর ছাড়লাম কিছুদিনের জন্য। না, কোনো ইউনিফর্ম নয়, কোনো ফাইল নয়, কোনো ফোন কল নয়, চললাম দার্জিলিং। ডিসেম্বরে এবার দারুণ শীত, পাহাড়ি অঞ্চলে আরও বেশি, হিমাঙ্কের কাছাকাছিই হবে। আমি নেট ঘেঁটে হোটেল বুক করে নিয়েছিলাম কোলাহল থেকে দূরে, দার্জিলিংয়ে পর্যটকেরা যেখানে সচরাচর ওঠে না সেরকম একটা হোটেলে। নেট দেখলেই দেখতে পাওয়া যায় খুব সুন্দর ছবিগুলো, চারিদিকে শুধু সবুজ আর পাহাড়ের হাতছানি। এখানে অন্ধকারের লেশমাত্র নেই। অনেকটা কটেজের মতোই, কিন্তু ছাপটা কেমন যেন অদ্ভুত। দোতলা কটেজ, নাম টুরিস্ট ইন। নির্দিষ্ট দিন সন্ধ্যার পর পৌঁছলাম। সাধারণত দেখা যায় নেটে যেসব ছবি আর কথা লেখা থাকে সেগুলো একটু বাড়তিই হয়, বাস্তবের সাথে খুব একটা মেলে না। তা নিয়ে বিস্তর অভিযোগও হয়। কিন্তু এখানে এসে অভিজ্ঞতা হলো ঠিক উল্টো। মানে হোটেলটা ভীষণই সুন্দর আর মনোমুগ্ধকর। চারদিকটা একদম ফাঁকা। শুনলাম দূরে কাঞ্চনজঙ্ঘা নাকি পরিষ্কার দেখা যায়। এখন অবশ্য চারদিক যেহেতু কুয়াশার চাদরে মোড়া, কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে না। ম্যানেজারের সাহায্যে আমার জন্য নির্ধারিত ঘরটায় যখন পৌঁছলাম, দেখলাম সোজা একটা টিলার ওপর ঘরটা দাঁড়িয়ে আছে। সারাদিনের ধকলের পর ঘরে ঢুকে ফ্রেশ হয়ে টেনে একটা ঘুম দিলাম। এমন করেই দার্জিলিংয়ে 2 দিন কেটে গেল। চা, পাহাড়, বই, ও হ্যাঁ, আর তার সঙ্গে নিজের ভেতরের মানুষটার সঙ্গে নীরব একটা বোঝাপড়া। তবে এত কিছুর মধ্যে যে রাতে ঘুম হচ্ছিল সেটাই বড় কথা। তৃতীয় দিন সকালবেলা চা খেতে খেতেই শুনলাম হোমস্টের রান্নাঘরের ছেলেটা ফিসফিস করে মালিককে বলছে, কাল রাত থেকে মেয়েটার কোনো খোঁজ নেই। কানে কথাটা এলেও আমি খুব একটা পাত্তা দিইনি। হ্যাঁ, দিইনি, কারণ দিতে চাইনি। কিন্তু নিখোঁজ, এই শব্দটা আমার মাথায় একবার ঢুকে পড়লে আর কি সহজে বেরোতে চায়? জানলাম নিখোঁজ মেয়েটির নাম ইরা মুখার্জি। কলকাতা থেকে একা ঘুরতে এসেছে। গত সন্ধ্যায় বলেছিল টাইগার হিলের দিকটা একটু ঘুরে আসব। তারপর থেকে আর ফেরেনি। ফোনটাও সুইচড অফ। লোকাল পুলিশে খবর গেছে। পাহাড়ি জায়গা, কাজেই প্রসেস ধীর, লোকবল কম, আর নিখোঁজ মানেই প্রথমেই নিজেই ফিরে আসবে টাইপ ধরে নেওয়া। তবে বিশ্বাস করুন, আমি এই জায়গাতেই থামতে চেয়েছিলাম। নিজেকে বোঝালাম যে ভাই অভি, এটা তোর কাজ নয়, অযথা নিজেকে জড়াস না, তুই ছুটি কাটাতে এসেছিস। কিন্তু কৌতূহলবশত ম্যানেজারের অনুমতি নিয়ে সন্ধেবেলা যখন ইরার ঘরটা দেখতে গেলাম, সেখানে দেখলাম বিছানার ওপর রাখা ব্যাগ, খোলা ডায়েরি, জানলার ধারে আধ খাওয়া আপেল। একটা খটকা লাগলো, কারণ ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আজ পাহাড়টা খুব কাছের মনে হলেও মানুষগুলোকে বড্ড দূরের মনে হচ্ছে। কারোর চোখ যেন আমাকে অস্বস্তিতে ফেলছে। এই লাইনটা আমি আগেও দেখেছি, অন্য কেসে, অন্য শহরে, অন্য এক নিখোঁজের ডায়েরিতে।
ব্যাস, আর কি। সেই মুহূর্তেই বুঝলাম যতই ছুটি ছুটি করি না কেন, আমার ছুটি এখানেই শেষ। পরদিন সকালে পৌঁছলাম স্থানীয় থানায়। নিজের পরিচয়টা দিলাম না, শুধু বললাম যে আমি নিখোঁজ সংক্রান্ত কেসটা নিয়ে কিছু কাজ করেছি আগে। পুলিশ ইন্সপেক্টর প্রথমে পাত্তা দিল না, কিন্তু যখন বললাম যে টাইগার হিলের পুরনো ট্রেকিং রুটে গত 3 বছরে 4 জন নিখোঁজ হয়েছে আর কেসগুলো বন্ধ হয়ে গেছে অ্যাক্সিডেন্ট বলে, তখন ওর চোখের দৃষ্টি বদলালো। রাতে পাহাড়ি রাস্তা ধরে হাঁটছিলাম, যেখানে শেষবার ইরাকে দেখা গেছে সেইখানে গেলাম। হাওয়ার শব্দের মধ্যে একটা অস্বাভাবিক ছন্দ ছিল। দেখতে পেলাম পায়ের ছাপ, ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা। কিন্তু বুঝলাম যে কাজটা তাড়াহুড়োর মধ্যে করা বলেই সঠিকভাবে করতে পারেনি। হঠাৎই নিজের বুকের ভেতর সেই পুরনো চেনা উত্তেজনাটা টের পেলাম। না, ভয় নয়, উন্মাদনাও নয়, এই উত্তেজনার নাম ফোকাস। ইয়েস, আমি আবার ভাবতে পারছি, পর্যবেক্ষণ করতে পারছি। দূরে পাহাড়ের গায়ে দেখলাম একটা আলো হঠাৎ জ্বলে উঠে নিভে গেল, ঠিক সেই জায়গাটা যেখানে ম্যাপ বলছে কোনো বসতি থাকার কথা নয়। তাহলে কি ব্যাপার? আমি থামলাম, ঘড়ির দিকে একবার তাকালাম, আর বুঝলাম এই কেসটা এত সহজে আমায় ছাড়বে না। পাহাড়ের গায়ে যে আলোটা নিভে গেল সেটা কাকতালীয় নয়, আমি জানতাম। টাইগার হিলের ওই দিকটায় সরকারিভাবে কোনো বসতি নেই, শুধু পুরনো একটা ফরেস্ট রেস্ট হাউস ছিল, যা বছর 10 আগে বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি লোকাল ম্যাপটা খুলে দেখলাম যে হ্যাঁ, একটা রাস্তা আছে, কিন্তু সে রাস্তা কেউ ব্যবহার করে না। যে রাস্তা ব্যবহার হয় না সেখানে কোনো পায়ের ছাপ থাকার কথা নয়, আর যেখানে কোনো পায়ের ছাপ নেই, কোনো মানুষের আনাগোনা নেই, সেখানেই তো অপরাধী নিজেকে নিরাপদ ভাবে। পরদিন ভোরে আবার বেরোলাম, একাই। পুলিশকে জানাইনি, কারণ নিখোঁজ মানেই পাহাড়ে অ্যাক্সিডেন্ট, এই মানসিকতা ভাঙতে হলে আগে প্রমাণ জোগাড় করতে হবে। রেস্ট হাউসটার কাছে পৌঁছাতে পৌঁছাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, যে এই জায়গাটা বন্ধ হলেও কেউ বা কারা নিয়মিত এখানে আসে। কারণ নতুন মাদকের খালি বোতল, চায়ের কাপ, এমনকি মোবাইল নেটওয়ার্ক বুস্টারও দেখতে পেলাম। ভেতরে ঢুকতেই নাকে এলো জীবাণুনাশকের গন্ধ। পাহাড়ের একটা পরিত্যক্ত ঘরে জীবাণুনাশক? আশ্চর্য। খেয়াল করলাম ঘরের মেঝেতে ঘষার দাগ, অর্থাৎ কেউ ভারী কিছু টেনেছে, তবে রক্ত নেই। মানে খুবই পরিকল্পিত। আপনি এখানে কি করছেন? হঠাৎ পিছন থেকে আওয়াজটা আসায় একটু চমকে উঠেছিলাম। ঘুরে দেখি স্থানীয় গাইড তাসি লেপচা। হোমস্টের মালিক যে লোকটার ব্যাপারে বলেছিল খুব ভালো ছেলে, খুব সাহায্য করে। ভালো লোকেরাই সব থেকে বিপজ্জনক হয়, এই শিক্ষা আমার পুরনো অভিজ্ঞতা থেকেই পাওয়া। যাকে দেখলাম তাসির কথা বলার ভঙ্গি শান্ত, চোখও স্থির, কিন্তু প্রশ্নটা অপ্রয়োজনীয়ভাবেই আক্রমণাত্মক। আমি বললাম, আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। শুনে সে হালকা হাসল। সেদিন সন্ধ্যায় থানায় গেলাম। এইবার থানায় গিয়ে নিজের পরিচয় দিলাম। অভি সেন, প্রাইভেট ডিটেকটিভ, কলকাতা। ইন্সপেক্টর প্রথমে চুপ করেছিল, তারপর ফাইল নামালো। গত 5 বছরের মিসিং কমপ্লেনের ডায়েরিগুলো ঘেঁটে দেখলাম যে প্যাটার্ন পরিষ্কার। একা ভ্রমণকারী, সন্ধ্যের পর নিখোঁজ, শেষ লোকেশন টাইগার হিলের আশেপাশে, সবারই ফোন, আইডি, ব্যাগ নিখোঁজ। খুন নয়, মানব পাচারও নয়। তাহলে উত্তরটা পেলাম পরদিন সকালে। একজন স্থানীয় বৃদ্ধা জানালেন, ওই রেস্ট হাউসে মেয়েদের কাজের নামে নিয়ে যাওয়া হয়, পরে পাহাড়ের ওপারের সীমান্ত দিয়ে ওই পারে পাঠিয়ে দেওয়া হয়। মানুষ নয়, মানব পরীক্ষা। ট্রমা, ভয়, আইসোলেশন, এই 3টে দিয়ে মানুষ ভাঙা যায় কিনা
সেটার স্টাডি। না, এই কাজটা কেউ একা তো করবে না, লোকাল সাহায্য দরকার পড়বে। লোকাল সাহায্য মানে লোকাল গাইড। তাসি। সেদিন রাতেই পুলিশ নিয়ে রেস্ট হাউসে অভিযান চালালাম। পিছনের ঘরে পাওয়া গেল ইরাকে। জ্ঞান নেই, তবে হ্যাঁ বেঁচে আছে। আর তাসি, সে পালানোর চেষ্টা করেছিল। পাহাড়ে অবশ্য পালিয়ে বাঁচা যায়, কিন্তু সে পাহাড় যদি তোমার হয় তবেই। কিন্তু এই পাহাড় তাসির ছিল না। তবে হ্যাঁ, একটা ব্যাপার, ধরা পড়ার পর তাসির চোখে আমি সেই চাহনিটা দেখিনি যেটা শুভ্রর চোখে ছিল। তাসির চোখ একজন ঠান্ডা ব্যবসায়ীর চোখ। এতে কোনো অন্ধকার নেই, রয়েছে শূন্যতা। ইরাকে হাসপাতালে ভর্তি করা হলো। কেস ক্লোজড হলো। সকালে পাহাড় থেকে নামার আগে শেষবার হাওয়াকে অনুভব করলাম। না, এইবার আর একদম দমবন্ধ লাগছিল না। কলকাতায় ফিরে নিজের ডায়েরিটা খুললাম। শেষ লাইনে লিখলাম, অভি সেন আর কোনো অন্ধকারকে ভয় পায় না, কারণ সে জানে অন্ধকার বোঝার জন্য খুনি হতে হয় না, ভিতরের আসল মানুষটা বেঁচে থাকলেই যথেষ্ট। ডায়েরি বন্ধ করলাম। নতুন কেসের ফোল্ডার খুললাম। শহরের যে আমায় প্রয়োজন, শহর আমায় ডাকছে। আর এবার আমি প্রস্তুত।